সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। তো এখন আলোচনার বিষয় হবে যে নীহারিকা তত্ত্ব সমালোচনা বা দুর্বল দিকগুলো কি কি। এই নীহারিকা তত্ত্বের দুর্বলতার দিক ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে ফরাসি বিজ্ঞানী ডি লাপ্লাস সৌরজগতের বিভিন্ন গ্রহ এবং সূর্যের সৃষ্টি সম্পর্কিত যে ধারণা প্রদান করেন তা নীহারিকা তত্ত্ব নামে পরিচিত। তবে এই তথ্য বিভিন্ন ধরনের সমালোচনা ছিল বা ত্রুটি ছিল, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই গ্যাসীয় বলয় ঘনীভূত হয় কিভাবে প্রায় গোলাকার সূর্য এবং উপগ্রহ সৃষ্টি হয় তা কিন্তু লাপ্লাস সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। তার তথ্যের একটা অন্যতম দুর্বলতার দিক, মানে কিভাবে গ্যাসীয় বলয় ঘনীভূত হয়ে কিভাবে এই গোলাকার সূর্য গ্রহ উপগ্রহ সৃষ্টি হয় সেটা তিনি ব্যাখ্যা দিতে পারেনি। দ্বিতীয়ত, ঘূর্ণায়মান নীহারিকা থেকে কেবলমাত্র 9টি গ্রহের সৃষ্টি হয়েছে কেন সেই বিষয়ে ব্যাখ্যা করা হয়নি বা সঠিক ব্যাখ্যা দিতে তিনি পারেননি বা ব্যর্থ হয়েছেন বলা যায়। এছাড়াও আমরা যদি দেখি যে ইউরেনাস ও নেপচুন গ্রহের বিপরীতমুখী গতি, অর্থাৎ গ্রহের যে বিপরীত দিকে ঘূর্ণায়ন, এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। আমরা জানি গ্রহগুলো কি হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান বা মুভ করে, কিন্তু আমরা যদি দেখি যে বৃহস্পতি শনি তারা কিন্তু উল্টো দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম মুভ করে। এটা একটা তার তথ্যের ব্যর্থতা, এটা বলতে পারি। এছাড়াও পদার্থবিজ্ঞানী জেসি ম্যাক্সওয়েল বলেন যে আদি নীহারিকা থেকে যে বিচ্ছিন্ন হওয়া বলয়গুলো বা বলয়গুলোর ভর এত কম ছিল যে সেগুলো জমাট বাঁধার জন্য বা ঘনীভূত হওয়ার জন্য বা একত্রিত হওয়ার জন্য অভিকর্ষ আকর্ষণ বা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন সৃষ্টি করতে পারে না। এটাও ছিল একটা তার তত্ত্বের দুর্বলতার দিক বা ত্রুটি। এছাড়াও লাপ্লাসের মতে তিনি বলেছেন বা তিনি মনে করেছেন যে সূর্যের যে কৌণিক ভরবেগ অন্যান্য গ্রহের তুলনায় বেশি, কিন্তু বাস্তবে যদি দেখা যায় তা কিন্তু বিপরীত অবস্থা। মানে তিনি বলেছেন যে সূর্যের কৌণিক ভরবেগ অন্যান্য গ্রহের তুলনায় বেশি, কিন্তু বাস্তবে সেটা সত্য নয়। আমরা কি জানি যে গ্রহের তুলনায় কম। এটাও ছিল তার তথ্যের একটা ব্যর্থতার দিক। এছাড়াও লাপ্লাসের মতে এই গ্রহ থেকে যদি উপগ্রহের সৃষ্টি হয়, অর্থাৎ গ্রহ থেকে উপগ্রহের সৃষ্টি হতো, তবে গ্রহগুলো যেদিকে আবর্তন করত বা করছে এখন, মানে পশ্চিম থেকে পূর্বে, উপগ্রহগুলো সেদিকে আবর্তন করবে। কিন্তু আমরা সেটা বিপরীত দেখি। বৃহস্পতি ও শনির ক্ষেত্রে সেটা আমরা উল্টো নিয়ম দেখি, মানে অর্থাৎ এই নিয়মকে অগ্রাহ্য করেছে। তাহলে এই তথ্যের একটা দুর্বলতার দিক। তো এইসব ত্রুটি বা সমালোচনা তার বা লাপ্লাসের তথ্যে আমরা দেখি যে এইসব ভুল ত্রুটি আছে। তবে তারপরেও এই তথ্যের কতগুলো সুবিধা আছে যেটার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে লাপ্লাসের যে নীহারিকা মতবাদটি সেটা কান্টের অপেক্ষায় অধিক বেশি বিজ্ঞানসম্মত, সাইন্টিফিক, সেটা আমরা বলতে পারি। তার তথ্যে গ্যাসীয় অবস্থা থেকে বা অবস্থা থেকে যে তরল হয়ে কঠিন অবস্থা বা কঠিন অবস্থায় বিভিন্ন গ্রহ উপগ্রহের বিবর্তনের ওপর আলোকপাত করা হয়েছে, এটা একটা ভালো দিক। এছাড়াও এই তথ্যে বা লাপ্লাসের তত্ত্বে গ্রহ উপগ্রহ একই তলে অবস্থানের একটা ধারণা পাওয়া যায়, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ।
তো সেই সব দিক আলোচনা করলে দেখা যায় এই তত্ত্বের গুরুত্ব অপরিসীম, বা পৃথিবীর উৎপত্তি ব্যাখ্যা করতে এই তত্ত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে এই কথা বলা যায়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীকালে আমি আরেকটা এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, বা এই তথ্যের বিভিন্ন দিক বা ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করব।